জাতীয় ছুটি হিসেবে ঘোষণা দেওয়া সবই তখন করা হয়েছিল, কিন্তু 58 সালে আবার মার্শাল্লাহ। কাজে আমাদের ভাগ্যটাই ছিল এমন যে কখনোই বাংলাদেশে এই অঞ্চলের মানুষ গণতান্ত্রিক কোনো অধিকার ভোগ করতে পারেনি। তারপরে আবার বঙ্গবন্ধু গ্রেপ্তার হন। কাজে তিনি তখন থেকেই তার একটা চিন্তা ছিল যে 1200 মাইল দূরে একটি দেশের যেখানে দূরত্ব 1200 মাইল দূরে বসে বাংলাদেশের মানুষকে শোষণ করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, এটা কখনো হতে পারে না। তাই এদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, স্বাধীনতা অর্জনের জন্য তিনি সংগ্রাম শুরু করেন। 66 সালে তিনি 6 দফা দেন, যে 6 দফা মানুষ লুফে নিয়েছিল। 6 দফা বাংলার মানুষের মুক্তির সনদ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আর সেই 6 দফা দেওয়ার পর আবার তিনি গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে ফাঁসি দিয়ে হত্যার চেষ্টা করা হয়, কিন্তু বাংলাদেশের মানুষ তা মেনে নেয়নি। তখন আন্দোলন হয়, গণ অভ্যুত্থান হয়, 6 দফা 11 দফার আন্দোলন। সেই আন্দোলনের সফলতার ফলে অনেক রক্তের মধ্য দিয়েই জাতির পিতাকে সে কারাগার থেকে মুক্ত করা হয়। আইয়ুব খান তখন পাকিস্তানের প্রেসিডেন্ট বাধ্য হয়েছিল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে। এরপর 70-এর নির্বাচনে গোটা পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ আসন অর্জনের ফলে বাঙালিরা পাকিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এটা পাকিস্তানি সামরিক জান্তা ইয়াহিয়া খান মেনে নিতে পারেনি বা ভুট্টো মেনে নিতে পারেনি। জাতির পিতা অসহযোগ আন্দোলনের ডাক দেন ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, যে ভাষণ ছিল আমাদের গেরিলা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সকল দিক নির্দেশনা। বাংলাদেশের মানুষ সেই দিক নির্দেশনা নিয়ে ঐক্যবদ্ধ হয়। 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর গণহত্যা শুরু করে। আর সেই গণহত্যা শুরুর সাথে সাথে জাতির পিতা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাটা দেন, যেটা পূর্বে তৈরি করা এবং আজকের যে বিজিবি বা তখন যে ইপিআর ফাঁড়ি পিলখানা, এই পিলখানার কয়েকজন কর্মকর্তার কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া হয়েছিল। তারা তখন এই ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে এই তথ্যটা পৌঁছে দেয়। তাছাড়া 7ই মার্চের ভাষণে জাতিপিতা সারা বাংলাদেশে যে সংগ্রাম পরিষদ গড়ে তোলার দিক নির্দেশনা দিয়েছিলেন, ঠিক সেইভাবে সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয় এবং সেই সংগ্রাম পরিষদের কাছেও টেলিগ্রামের মাধ্যমে, টেলিপ্রিন্টারের মাধ্যমে বিভিন্নভাবে এই বার্তাটা পৌঁছে যায়। এবং সেভাবেই বিভিন্ন এলাকায় যেখানে তখনও হানাদার বাহিনী আক্রমণ শুরু করেনি, সেখানে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা রিকশায় করে চোঙ্গা ফুঁকিয়ে মাইকের মাধ্যমে অথবা হাতে লিফলেট লিখে তারা প্রচার করে জাতির পিতার যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আর এই ঘোষণার সাথে সাথেই বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে বন্দি করে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয় দেশদ্রোহীর। এবং ইয়াহিয়া খানের 26শে মার্চের যে ভাষণ, সেই ভাষণে সে কিন্তু বঙ্গবন্ধু মুজিবকেই পাকিস্তানের শত্রু হিসেবে চিহ্নিত করে তার বিচার করে তাকে যে ফাঁসি দেবে সে ঘোষণাও সে দিয়েছিল। কিন্তু স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে একটি মুক্তিযুদ্ধ হবে, গেরিলা যুদ্ধ হবে এবং সেই গেরিলা যুদ্ধে কিভাবে আমাদের গেরিলারা ট্রেনিং নেবে, কিভাবে তারা আশ্রয় নেবে, কিভাবে অস্ত্র আসবে, এই সকল ব্যবস্থা কিন্তু তিনি পূর্বেই করে গিয়েছিলেন। এবং তিনি যখন 69 সালে লন্ডনে যান, তখন আমাদের যারা প্রবাসী বাঙালি তাদেরকেও প্রস্তুত করে রাখেন এবং এভাবে একটা প্রস্তুতি তার ছিল বলে তিনি খুব নিশ্চিত ছিলেন যে এই দেশ একদিন শত্রুমুক্ত হবে, স্বাধীন হবে। এবং তার ভিতরে এই যে দৃঢ় আত্মবিশ্বাস এবং জাতিকে তিনি যে প্রস্তুত করেছিলেন স্বাধীনতা যুদ্ধে এবং বিজয় যে সুনিশ্চিত ছিল, সেটা তিনি নিজেই মূলত ঠিক করে দিয়েছিলেন। এবং তারই ফলে 16ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করে। আমাদের এই মহান মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতা সংগ্রামে বিদেশি যে সমস্ত বন্ধুপ্রতিম দেশ মিত্রশক্তি হিসেবে আমাদের পাশে দাঁড়িয়েছিল, আজকের দিনে আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই, কারণ তারা আমাদের পাশে ছিল বলেই আমাদের মুক্তিযুদ্ধ আরও ত্বরান্বিত হয়েছিল এবং বিশ্ব জনমত সৃষ্টি সম্ভব হয়েছিল। জাতির পিতাকে পাকিস্তানি শাসকরা বাধ্য হয় মুক্তি দিতে আন্তর্জাতিক চাপে। তাছাড়া 96,000
পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য যারা সারেন্ডার করেছিল তারাও এখানে মিত্রশক্তির হাতে অর্থাৎ ভারতীয় বাহিনীর কাছে তারাও বন্দী ছিল। কাজে তারা বাধ্য হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে বন্দিখানা থেকে মুক্তি দিতে। তিনি 10ই জানুয়ারি আমাদের মাঝে ফিরে আসেন এবং 10ই জানুয়ারি ফিরে এসেই তিনি যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে কীভাবে পরিচালিত হবে, কীভাবে এটা গড়ে উঠবে সেই দিক নির্দেশনাও দিয়েছিলেন এবং সেভাবেই তিনি মাত্র 9 মাসের মধ্যে আমাদের একটি সংবিধান উপহার দেন, যে সংবিধানের মাধ্যমে আমাদের দেশের কীভাবে আর্থসামাজিক মুক্তি অর্জন করা যায় সে নির্দেশনাও এবং কীভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে সেটাও তিনি করে গিয়েছিলেন। হাতে সময় পেয়েছিলেন মাত্র 3.5 বছর। 1 কোটির উপর মানুষ শরণার্থী হিসেবে ভারতে, পাকিস্তানি হানাদার বাহিনী এবং রাজাকার আল বদর এবং আল শামস বাহিনী তাদের যে গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ এর ফলে 7.5 কোটি মানুষের মধ্যে প্রায় 3 কোটির উপর মানুষ গৃহহারা হয়েছিল, তার উপর 1 কোটি মানুষ শরণার্থী। লক্ষ লক্ষ মা বোন নির্যাতিত, মুক্তিযোদ্ধারা এবং গণহত্যার ফলে যারা শহীদ পরিবার তাদের পুনর্বাসন এবং পঙ্গু বা আহত মুক্তিযোদ্ধা এবং এই নির্যাতিত মা বোনদের চিকিৎসার ব্যবস্থা সবই তিনি এই অল্প সময় যেমন করেছিলেন, অপরদিকে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা, রাস্তাঘাট, পুল, ব্রিজ সব কিছু মেরামত করা এবং সেগুলিকে আবার চালু করা, প্রতিটি ঘরে ঘরে রিলিফ সামগ্রী পৌঁছে দেওয়া, প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া। এমন একটি সময় তিনি এই কাজগুলি করেন যখন আমাদের 1 টাকাও রিজার্ভ মানি ছিল না, গোলা 1 ফোঁটা খাদ্য ছিল না। বন্ধুপ্রতিম দেশগুলি সাহায্যের হাত বাড়ায় এবং তার আত্মবিশ্বাস নিয়েই তিনি এগিয়ে যান। এরই মাঝে আমরা আর একটা জিনিস দেখেছি, তখন আমাদের অভ্যন্তরেও যারা পরাজিত শক্তি তাদের দোসর আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করা এবং সেখানে স্বাধীনতার বিরুদ্ধেই মূলত এমন কিছু ধ্বংসাত্মক কার্যকলাপ চালায় যেটা তাকে কঠোরভাবে সামাল দিতে যেমন হয়েছে, আবার সেই সাথে সাথে যে সমস্ত আন্তর্জাতিক শক্তি পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছিল আমাদের স্বাধীনতা যাতে আমরা অর্জন করতে না পারি তার জন্য চক্রান্ত করেছিল, তাদের চক্রান্ত কিন্তু থেমে যায়নি। তাদেরই চক্রান্তের ফলে 74-এ দুর্ভিক্ষ হয়, দেশের অর্থনীতির উপর আঘাত আসে, পাটের গুদামে আগুন, থানা লুট করা থেকে শুরু করে আমাদের আওয়ামী লীগের প্রায় 7 জন নির্বাচিত প্রতিনিধিকেও হত্যা করা হয়। এমনি একটি অবস্থার মাঝে জাতির পিতা সিদ্ধান্ত নেন যে করেই হোক আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, দেশের উন্নয়ন বাড়াতে হবে এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই চিন্তা থেকেই তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, যেটাকে সংক্ষিপ্ত আকারে বাকশাল নামে পরিচিত করা হয়েছিল এবং যার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল, প্রকৃতপক্ষে সেটা ছিল সকল দলকে নিয়ে ঐক্যবদ্ধ করে তিনি রাষ্ট্র পরিচালনা করে অর্থনৈতিক মুক্তির অর্জনটা ত্বরান্বিত করতে চেয়েছিলেন এবং সেই লক্ষ্য নিয়ে তিনি স্থানীয় সরকারগুলি শক্তিশালী করবার জন্য আমাদের যতগুলি মহকুমা ছিল সেই মহকুমাগুলিকে তিনি জেলায় রূপান্তর করেন। আমাদের মাত্র 19টা জেলা ছিল, সেখানে তিনি 60টা জেলা করেন। সেখানে জেলা গভর্নর নিযুক্ত করেন, তাদের ট্রেনিংও দেওয়া হচ্ছিল যে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে তৃণমূল মানুষের কাছে ক্ষমতা পৌঁছে দেওয়া এবং উৎপাদন বৃদ্ধি করা, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এটাই ছিল তার লক্ষ্য। স্বাধীনতা বিরোধী যারা এবং এই স্বাধীনতার যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের এদেশে গণহত্যা চালিয়েছে এবং তাদের যে দোষর, আন্তর্জাতিকভাবে তাদের যে সমর্থক, তাদের একটা বিরাট চক্রান্ত কাজ করছিল। যখন তারা দেখল যে এর ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নত হবে, স্বাবলম্বী হবে, আর বাংলাদেশকে কখনো থামিয়ে রাখা যাবে না, ঠিক তখনই তাদের চক্রান্ত শুরু হলো। একদিকে জাতির পিতার যে উদ্যোগটা ছিল যে জাতীয় ঐক্য গড়ে তুলে দেশের
অর্থনৈতিক উন্নতি সাধন করা এবং যার শুভ ফলটা কিন্তু মানুষ পেতেও শুরু করেছিল। বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে প্রবৃদ্ধি অর্জন 7 ভাগ অর্জন হয়েছিল ওই 75 সালে অর্থ বছরে। এবং বাংলাদেশ খাদ্য উৎপাদন বৃদ্ধি শুধু না, দারিদ্র্যের হার কমিয়ে অর্থনৈতিক অগ্রগতির যাত্রাও শুরু হয়েছিল। তারা যখন দেখলো গণহত্যা করে বাঙালিকে ঠেকাতে পারেনি, মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে এবং অর্থনৈতিকভাবেও বিজয় অর্জন করতে যাচ্ছে, তখনই এই 75-এ আঘাত আসলো। কারণ জাতির পিতার যে উদ্যোগটা ছিল যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করে সকল দলকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং তার জন্য সুনির্দিষ্ট কয়েকটা লক্ষ্য তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে ব্যাপকভাবে অপপ্রচার চালানো শুরু হয়েছিল। এবং তখন তিনি এমন একটা ব্যবস্থা করেছিলেন যে নির্বাচনে, যেহেতু 73-এ সংবিধান দেওয়ার সাথে সাথে 73-এ নির্বাচন হয়, সেই নির্বাচনে স্বাভাবিকভাবে আওয়ামী লীগই তখন রাজনৈতিক দল, আওয়ামী লীগ জয়লাভও করে এবং মাত্র 9টা সিট তখন আওয়ামী লীগের বাইরে মানে অন্যেরা পেয়েছিলেন। কাজেই সেখানে তিনি তারপরেও তিনি অন্যান্য যে রাজনৈতিক দলগুলি যারা কখনো নির্বাচনে হয়তো জয়ী হতে পারে না, তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তিনি এই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করেছিলেন, যে একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে জাতীয় ঐক্য হবে, যে ঐক্যের মধ্য দিয়ে সকলেই দেশের উন্নয়নে কাজ করবে এবং সেখানে সমাজের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করেই, অর্থাৎ প্রশাসন, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকেই এক জায়গায় নিয়ে এসে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে অর্থনৈতিক উন্নয়নের পক্ষে তিনি কাজ করবার জন্য ব্যবস্থা নিয়েছিলেন। এবং তখন যে নির্বাচনের পদ্ধতিটা তিনি করেছিলেন, সেখানে যার যার নির্বাচন সে করতে পারবে, নির্বাচনের সমস্ত খরচ প্রত্যেকটা প্রার্থীর জন্য সেটা দিয়ে দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে। এবং সেখানে যারা নির্বাচনে প্রার্থী হবে একটি সিটে, সেখানে তাদের সকলের নাম একটা পোস্টারে দেওয়া হবে এবং এই পোস্টার রাষ্ট্রের পক্ষ থেকে ছাপানো হবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাদের যার যোগাযোগ করা, জনগণের সাথে যার সম্পৃক্ততা আছে, জনগণের সাথে তারা যোগাযোগ করবে। এই যোগাযোগের মধ্য দিয়ে জনগণ যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। অর্থাৎ ভোটের অধিকার, এই অধিকারটা তৃণমূল পর্যায়ে মানুষের কাছে যাতে পৌঁছায় এবং তারা যেন স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে, সেই সুযোগটা তিনি সৃষ্টি করে দিতে চেয়েছিলেন। কারণ এখানে তার একটা যুক্তি ছিল যে যদি এখন যেমন নির্বাচন আমরা দেখি অনেক সময়, এর আগে আমরা 75-এর পরে যতগুলি নির্বাচন আমরা দেখেছি, সেখানে আমরা কি দেখেছি যে অর্থ, অস্ত্র, লাঠি এগুলিই ছিল সবথেকে বড়। বিশ্ববিদ্যালয়গুলি 75-এর পরে আমরা বিশ্ববিদ্যালয়ের চেহারা কি দেখেছি? প্রতিনিয়ত বোমাবাজি, প্রতিনিয়ত খুন খারাপি, প্রতিনিয়ত লাশ পড়ছে। অস্ত্রের আওয়াজ ছাড়া সেখানে বোধহয় কোনো শিক্ষক বা কারো রাতে ঘুমও হতো না, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল 75-এর পর। আমাদের সশস্ত্র বাহিনীতে 19টা কূ হয়েছিল, যেখানে হাজার হাজার সৈনিক, অফিসার তাদেরকে হত্যা করা হয়েছিল। কাজে এরকম পরিবেশটা 75-এ জাতির পিতাকে হত্যার পরেই কিন্তু শুরু হয়। কিন্তু জাতির পিতা যে পদ্ধতিটা নিয়েছিলেন, যে ব্যবস্থাটা তিনি করেছিলেন, এটা যদি কার্যকর করা যেত তাহলে বাংলাদেশে কখনো আর জনগণের ভোটের অধিকার নিয়ে কেউ খেলতে পারতো না। জনগণ তার মন মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারত। এবং এই পদ্ধতিতে 2টি নির্বাচন হয়েছিল, একটা কিশোরগঞ্জে, সেখানে আমাদের তখনকার ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম সাহেবের ভাই নির্বাচনে অংশগ্রহণ করে, আর কয়েকজন সাধারণ মানুষ এবং একজন স্কুল মাস্টার, সেই স্কুল মাস্টার সেই নির্বাচনে জয়ী হয়। অর্থাৎ জনগণের যে ভোটের অধিকার প্রয়োগ করার অধিকারটা সুনিশ্চিত হয়েছিল, এটাই তার প্রমাণ। 2টি নির্বাচন হয়েছিল, একটা পটুয়াখালী, একটা কিশোরগঞ্জ। সেখানে দেখা যায় যে সেখানে কোনো বড় দলের নেতা বা
নামি দামি কেউ না, সাধারণ একজন স্কুল মাস্টার বা সাধারণ একজন কৃষক প্রতিনিধি, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছে। অর্থাৎ নির্বাচনকে কেউ প্রভাবিত করা, অর্থ সম্পদ দিয়ে প্রভাবিত করা, সেটা তারা করতে পারেনি। কারণ জাতির পিতার কথা ছিল যে একটা বিপ্লবের পরে সমাজে একটা বিবর্তন আসে। সেই বিবর্তনের ফলে এটা সব দেশেই হয়, যে দেশ যেখানেই মুক্তিযুদ্ধ করেছে বা বিপ্লব করেছে, পরিবর্তন এনেছে, তারপরেই কিছু লোক আর্থিকভাবে শক্তিশালী হয়ে যায় অথবা বল প্রয়োগ করে বা নানা ধরনের, সেটা যাতে সমাজে স্থান না পায় সেদিকে লক্ষ্য রেখেই তিনি তা করেছিলেন। এবং আমাদের জনসংখ্যা বেশি, আমাদের চাষোপযোগী ভূমি কম, সেখানে তিনি ব্যবস্থা নিয়েছিলেন যে কোঅপারেটিভের মাধ্যমে আমাদের দেশে উৎপাদন হবে, কিন্তু জমির মালিক যে তার কাছেই থাকবে, কোনো মালিকানা নেওয়া হবে না, কিন্তু জমিটা চাষ করবার জন্য কোঅপারেটিভের মাধ্যমে হবে। উৎপাদিত ফসলের একটা অংশ যারা শ্রম দেবে তারা পাবে, যে মালিক থাকবে সে পাবে, এবং ওই কোঅপারেটিভের মাঝে একটা পাবে, যার ফলে আমাদের উৎপাদন যাতে বৃদ্ধি হয়, আধুনিক প্রযুক্তি কৃষিতে ব্যবহার করে এই উৎপাদন বাড়ানো হবে। এবং শিক্ষাক্ষেত্রে তিনি শিক্ষা কমিশন তৈরি করেন ডক্টর কুদরতি খোদাকে নিয়ে, এবং সেই কমিশনের মাধ্যমে একটি রিপোর্টও তিনি দিয়েছিলেন, কিন্তু সেটা আর তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। কাজে তার যে গৃহীত পদক্ষেপগুলি, যার বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ স্বাধীনতার অন্তত আমি বলতে পারি যে 5-7 বছরের মধ্যেই কিন্তু বাংলাদেশ উন্নত হতে পারত, সমৃদ্ধশালী হতে পারত, যা পরবর্তীতে 75-এর পর জাতির পিতাকে হত্যার পর সে অগ্রযাত্রা থেমে গিয়েছিল। 21 বছর পর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আমরা জাতির পিতার সেই প্রদর্শিত বিভিন্ন পথ অবলম্বন করে তার যে অর্থনৈতিক নীতিমালা এবং যেটা তিনি করতে চেয়েছিলেন যে দেশের আর্থসামাজিক উন্নতিটা একেবারে গ্রাম পর্যায় থেকে উঠে আসবে, আমরা সেই তৃণমূল থেকে যাতে আমাদের অর্থনৈতিক উন্নতিটা হয় সেইভাবে আমরা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। 96 থেকে 2001 পর্যন্ত বাংলাদেশ প্রথমবারের মধ্যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল, বাংলাদেশের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছিল, আর্থসামাজিক উন্নতি হচ্ছিল, সবথেকে বড় কথা মানুষের মাঝে একটা আস্থা বিশ্বাস ফিরে এসেছিল। কিন্তু 2001-এ আমরা আর সরকারে আসতে পারলাম না, জনগণের ভোট আমরা বেশি পেয়েছিলাম, আমরা সিট পেলাম না। সেখানেও একটা চক্রান্ত ছিল, কারণ দেশের সম্পদ অন্যের কাছে আমি বিক্রি করতে চাইনি বলেই আমার বুদ্ধি একটা চক্রান্ত হয়। যে চক্রান্ত পরবর্তীতে হয়েছে তাও হবে আমি জানি, কিন্তু দেশের জনগণের জন্য কাজ করার জন্য আমরা যে ব্যাপকভাবে উন্নয়নের নীতিমালা নিয়ে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং স্বল্পকালীন বিভিন্নভাবে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কাজ করে গিয়েছি। 2008 সালের নির্বাচনে জনগণ পুনরায় আমাদেরকে ভোট দেয়, কারণ 2001 থেকে 2008 পর্যন্ত তখন সন্ত্রাস, জঙ্গিবাদ অনেক কিছু আমাদের মোকাবেলা করতে হয়। যা হোক, আমি সেগুলি আর বিস্তারিত বলতে চাই, শুধু এইটুকু বলতে চাই যে স্বাধীনতার সুফলটার জন্য বাংলার জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারে, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে, এবং আর্থসামাজিকভাবে যেন আমরা উন্নত হতে পারি এবং উন্নত জাতি হিসেবে বিশ্বের জন্য আমরা একটা মর্যাদা ফিরে পেতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করেছি, যার শুভফল দেশবাসী পেয়েছে। গত 1 দশকে আজকের বাংলাদেশ, যে বাংলাদেশকে বিশ্ববাসী একসময় বাংলাদেশের কথা শুনলেই বলতো দুর্ভিক্ষের দেশ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, মানে একটা অবহেলার চোখে দেখত, যেটা সত্যি কথা বলতে কি আমাদের খুব কষ্ট লাগতো। এই কারণে যে এই স্বাধীনতার জন্য দীর্ঘ যে সংগ্রাম জাতির পিতা করেছেন, বা আমরাও এর সঙ্গে ভুক্তভোগী, চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমাদের জীবন গেছে, আমরাও রাজপথে অনেক আন্দোলন সংগ্রাম করেছি, এবং যারা মুক্তিযুদ্ধের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছে, নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে, খুব স্বাভাবিকভাবে সেই দেশটাকে নিয়ে কেউ যদি মানে সম্মানের সাথে সেই দেশটাকে না দেখে, সেই দেশটাকে যদি অসম্মানের সাথে দেখে, সেটা স্বাভাবিকভাবে এটা আমাদের কষ্টের কারণ ছিল। সে কারণেই আমরা যখনই সরকার এসেছি আমরা প্রচেষ্টা চালিয়েছি কত দ্রুত দেশকে আর্থসামাজিকভাবে
উন্নতি করা যায় এবং উন্নত দেশ হিসেবে বিশ্বে একটা মর্যাদা অর্জন করা যায়। আজকের বাংলাদেশ অন্তত আমাদের 1 দশকের প্রচেষ্টার ফলে এখন আমরা আমাদের প্রবৃদ্ধি আমরা এই অর্থ বছরে 8 ভাগ অর্জন করতে যাচ্ছি। আমাদের মাথাপিছু আয় যেখানে আমরা 1751 মার্কিন ডলার অর্জন করেছিলাম, সেটা আমরা 1909 মার্কিন ডলার অর্জন করতে যাচ্ছি। আজকের বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল। আজকে বাংলাদেশের কথা শুনলে মানুষ সম্মানের চোখে দেখে। এইটুকুই আমার তৃপ্তি যে অন্ততপক্ষে বাংলাদেশটাকে এই মর্যাদা পর্যন্ত আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। এবং বাংলাদেশের মানুষের জন্য আমি কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি যে তারা আমাদের উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, আমাদের ভোট দিয়ে আবার তাদের সেবা করার সুযোগ দিয়েছেন এবং সামনে আরও কিছুদিন আমরা সময় পাচ্ছি যে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবার। আমাদের চলার পথও খুব সহজ ছিল না। একটা দৃষ্টান্ত দিতে পারি যে একটা পদ্মা সেতু নির্মাণ নিয়ে যখন দুর্নীতির অভিযোগ আমার উপর আনা হলো বা আমার পরিবারের উপর আনা হলো, অন্তত এইটুকু মানসিক শক্তি আমাদের ছিল যে এটাকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে দুর্নীতি কোথায় হয়েছে তা প্রমাণ করতে হবে। ওয়ার্ল্ড ব্যাংক সেটা প্রমাণ করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছিল। যদি সততার সাথে নিষ্ঠার সাথে যদি রাষ্ট্র পরিচালনা না করতাম, কাজে এখানে আমি একটা কথাই বলবো যে সততাই হচ্ছে সবথেকে বড় শক্তি। আর এই সততার শক্তি ছিল বলে এটা মোকাবেলা করতে পেরেছিলাম। অনেকভাবে বাধা দেওয়া হয়েছিল। তা আজকে আমরা এই একটা সিদ্ধান্তের পর অন্তত আমি বলতে পারি যে বাংলাদেশ সম্পর্কে মানুষ, বিশ্ববাসী বা যারা একসময় আমরা লোন নিতাম কিন্তু সেটাকে অনুদান হিসেবে আমাদেরকে করুণার চোখে দেখা হতো, অন্তত তাদের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে যে না, বাংলাদেশ পারে। এবং সেটা আমরা করতে পেরেছি কেন? জাতির পিতা 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ যে কেউ দাবায় রাখতে পারবে না, বাংলাদেশের মানুষকে কেউ দাবায় রাখতে পারেনি, ইনশাল্লাহ পারবে না। এখন আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। আজকে আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের শিল্প, কলা, সাহিত্য, গবেষণা বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদেরকে আমরা স্বাধীনতা পুরস্কার দিতে পেরেছি। এটা আমি নিজেকে ধন্য মনে করি যে তাদেরকে আমরা গুণীজনকে আমরা সম্মান দিতে পেরেছি। তবে আমরা জানি যেরকম আরও অনেকজন রয়ে গেছেন, সকলকে হয়তো আমরা দিতে পারছি না। তবে আমি এটুকু আহ্বান করব যে আজকে বাংলাদেশ যখন আমরা এগিয়ে যাচ্ছে, এর পিছনে যাদের অবদান রয়েছে, এমনকি গ্রাম বাংলাও ছড়িয়ে আছে, আপনারা দেখবেন যে অনেকে তাদের ক্ষুদ্র একটু অল্প সম্পদ নিয়েও তারা একটু সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, তাদেরকে সহযোগিতা করে। এই ধরনের যারা অবদান রাখে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে, মানুষের জন্য, আমি মনে করি তাদেরকে আমাদের খুঁজে খুঁজে বের করা প্রয়োজন যে তারা যে এই যে মানব কল্যাণে যে অবদান রেখে যাচ্ছেন সেজন্য তারা পুরস্কার প্রাপ্তির যোগ্য। কাজে সেভাবে আমাদের খুঁজে বের করতে হবে। তাছাড়া আমাদের দেশ যে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আজকে 25শে মার্চ গণহত্যা দিবস। ইতিমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি যে এই দিবসটা, এই যে পাকিস্তানি হানাদার বাহিনী যে আমাদের উপর যে নিরস্ত্র বাঙালির উপরে গণহত্যা চালিয়েছিল, আমরা লাখো মানুষ হারিয়েছি। কাজেই এই দিনটি গণহত্যা দিবস হিসেবে যাতে আন্তর্জাতিক স্বীকৃতি পায় সেটার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস আমরা আগামীকাল উদযাপন করব। বাংলাদেশের মানুষের একেবারে গ্রামের প্রতিটি মানুষের ঘরে যেন স্বাধীনতার সুফল পৌঁছায়, প্রতিটি মানুষ যেন উন্নত জীবন পায়, একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, গৃহহারা থাকবে না, বিনা চিকিৎসায় কষ্ট পাবে না, তারা তাদের জীবনটা অর্থবহ হবে, সুন্দর হবে, উন্নত হবে। সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছি। আমাদের প্রচেষ্টাই থাকবে যে বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনে এই স্বাধীনতার সুফল পৌঁছাক, যেটা জাতির পিতার লক্ষ্য ছিল, স্বপ্ন ছিল। তিনি বেঁচে থাকলে আমরা স্বাধীনতার
5 থেকে 10 বছরের মধ্যেই অর্জন করতে পারতাম, কিন্তু 15ই আগস্ট আমাদের সে সম্ভাবনা কেড়ে নিয়েছিল। কিন্তু আজকে যখন আমরা সুযোগ পেয়েছি, তার আদর্শ বুকে ধারণ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আজকে আর বাংলাদেশকে কেউ আটকাতে পারবে না, জাতির পিতার ভাষায় কেউ দাবায় রাখতে পারবে না। বাংলাদেশ বিশ্বে মর্যাদা নিয়ে চলছে, মর্যাদা নিয়েই চলবে। এই বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দরিদ্রমুক্ত দেশ। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছি। এই মর্যাদা ধরে রেখে বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ হিসেবে ইনশাআল্লাহ গড়ে তুলব। 2020 সাল জাতির পিতার জন্ম শতবার্ষিকী আমরা উদযাপন করব। 2021 সাল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। 2020 থেকে 2021 আমরা মুজিব বর্ষ ঘোষণা দিয়েছি। ইনশাআল্লাহ এর মধ্যেই বাংলাদেশ এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাবে। প্রতিটি মানুষ উন্নত সুন্দর জীবন পাবে, সেই কামনা করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।